আচ্ছা বাবু, এইটা দিয়ে কি করবে? এটা দিয়ে করলে কোনো মেডিকেল প্রমাণ থাকবে না। বাবু, আমার না ভয় করছে। আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ভুলে যাবে। বাবু, বড় বোন বলিচ্ছে অনেক কষ্ট হয়। আহ, এত চিন্তা কিসের? দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা বলে তামিম সোয়ার দিকে এগিয়ে গেল। সোয়ার লাল বেনারসি শাড়িটা খুলে ফেলল। সোয়াকে দেয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতেই সোয়ার চোখ বুজে নিল। সোয়াকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে সোয়ার নাকের সাথে নাক লাগিয়ে দিল। ছোঁয়া কিছুটা আটকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তামিম ছোঁয়ার হালকা লিপস্টিকওয়ালা ঠোঁটটা আলতো করে তার ঠোঁট দিয়ে চেপে ধরে নাড়তে লাগলো। তামিম ছোঁয়াকে উঁচু করে নিয়ে হোটেলের বেডে ফেলে দিল। বেডে উঠে সে সোয়ার কোমরে চুমু দিতেই সোয়া তামিমকে তার বুকে জড়িয়ে ধরল। তামিম মুখ তুলে ছোঁয়ার ঠোঁটে আবার ঠোঁট লাগিয়ে দিল। সোয়াকে শক্ত করে ধরতেই সোয়া কিছুটা ভয় পেয়ে গেল। তামিম একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে সোয়ার উপর শারীরিক অত্যাচার শুরু করে দেয়। সোয়াকে তার বোন বলেছিল বাসর রাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবে না, তাই সোয়া তামিমকে শক্ত করে ধরে চোখের পানি ফেলছিল, কিন্তু সেদিকে তামিমের কোনো খেয়ালই ছিল না। কিছুক্ষণ পর তামিম দুর্বল হয়ে সোয়ার বুকে নুয়ে পড়ে। সোয়াকে একটা চুমু দিয়ে দেখে সোয়ার চোখে পানি, যেটা তামিম একদম সহ্য করতে পারে না। এই, তুমি কাঁদছো কেন? কই না তো, চোখে এমনিতেই জল এসেছে। তামিম বিছানা থেকে সোয়াকে তুলে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিল। সোয়াকে এভাবে প্রথম কেউ টাচ করাতে সোয়া কিছুটা লজ্জা পেল। দুজনেই ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ তামিম ফ্রেশ হয়ে এসে দেখে সোয়া আয়নার সামনে বসে চুলগুলো নাড়ছে। বেনারসি শাড়িতে ভেজা চুলে সোয়াকে আরও সুন্দর লাগছিল। তামিম সোয়াকে আয়নার সামনেই কোলে উঠিয়ে ছাদের দিকে রওনা দিল। এই, এ কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। দুষ্টু, এত ভালোবাসা পেয়েও পেট ভরে না? না, তাই তো কোলে নিয়েছি। সোয়া তামিমের বুকে ঘুষি মারতে লাগলো। তামিম সোয়াকে নিয়ে ছাদে নামিয়ে দিল। সোয়া কিছুটা অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইল। চারিদিকে আলোয় ভরা, আর ছাদের মাঝখানে একটা সুন্দর কেক রাখা আছে। সোয়া তামিমের দিকে তাকাতেই তামিম সোয়াকে হ্যাপি বার্থডে জানালো। ততক্ষণে মনে পড়ল আজকে তার জন্মদিন। সে তামিমকে জড়িয়ে ধরল। তামিম সোয়াকে নিয়ে কেক কাটলো। দুজন দুজনকে খুশির সাথে খাইয়ে দিল। হঠাৎ সোয়া খেয়াল করলো তামিমের চোখে জল। এই, কাঁদছো কেন? কিছু না, তোমাকে দেখে চোখে জল চলে এসেছে। জানি তো, এই বাদর ছেলে আমাকে অনেক ভালোবাসে। অনেক। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না? অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। তামিম তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। সোয়াকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে থাকে। রাত প্রায় 8টা বাজে। তামিম সোহাকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। রুম থেকে সব কিছু নিয়ে বাহিরে এলো। আগে থেকে গাড়ি রেডি ছিল, সে সোহাকে গাড়িতে বসিয়ে দিল। কি হলো তামিম, এত রাতে কোথায় যাবে? তুমি এখন বাড়িতে যাও। কেন? আমার তো তোমার বাসায় যাবার কথা। তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। চলো না, তুমিও সাথে আসো। না থাক, আমার একটু কাজ আছে। তুমি বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তাহলে আবার কাঁদছো কেন? এমনি তুমি চলে যাচ্ছ তাই কষ্ট হচ্ছে। তাহলে একসাথে যাই। না, থাকো, তুমি যাও। সোয়া গাড়ি থেকে নেমে তামিমকে জড়িয়ে ধরল। তামিম সোয়াকে বলতে যাচ্ছিল, সোয়া আমাকে মাফ করে দিও, কিন্তু বলতে পারল না। সে যে অপরাধ করেছে এটা ক্ষমার যোগ্য না। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না।
তামিম সোয়াকে গাড়িতে তুলে দিল। গাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো তামিমের পাশ থেকে। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল তামিম ততক্ষণ দেখেই যাচ্ছিল। গাড়িটা অদৃশ্য হবার পর তামিম তার বাড়ির দিকে হেঁটেই রওনা দিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক এদের আসল কাহিনীটা। তামিম বড়লোক বাবার একমাত্র ছেলে। টাকার কারণে এলাকার বড় ভাই হিসেবে সবাই তাকে চিনে। এবার সে অনার্স 3য় বর্ষের ছাত্র। আর সোয়া হলো সাধারণ পরিবারের মেয়ে, দেখতে বেশ সুন্দর। এবার অনার্স 1st ইয়ারের ছাত্রী। তারা দুজন একসাথেই একই ভার্সিটিতে পড়াশোনা করে। তামিম সোয়াকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো সোয়াকে বলতে পারেনি, কারণ সোয়া মাস্তান আর বড়লোকদের পছন্দ করতো না। সে তামিমের হাবভাব আর প্রতিদিন পিছু করাতে সব টের পেত, কিন্তু কোনোদিন তামিমকে কিছু বলেনি। কিন্তু তামিম জানতে পারে যে সোয়ার পরিবার সোয়াকে জোর করে বিয়ে দিচ্ছে, তাও কাউকে না জানিয়ে। তামিম সেটা শুনে ঠিক থাকতে পারেনি, আর থাকবেই বা কেমনে? যে মেয়েটাকে এতদিন ধরে ভালোবাসে তাকে কি ছেড়ে দেওয়া যায়? তাই সে তার বন্ধুদেরকে দিয়ে সোয়ার বরকে মারধর করে গোপনে সোয়াকে নিয়ে এসেছে। সোয়া টের পায়নি, কারণ দুজনের নামই তামিম। সে সোয়াকে নিয়ে হোটেলে নিয়ে এসে রেপ করে, যাতে সোয়ার পরিবার শেষ পর্যন্ত তার সাথে সোয়াকে দিয়ে দেয়। এর আগের ঘটনা সবার জানা, তাই চলুন আবার ফিরে যাই। তামিমের ড্রাইভার সোয়াকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। সোয়া গাড়ি থেকে নেমে দেখে বাড়িতে কোনো আওয়াজ নেই। সোয়া বাড়িতে ঢুকে পড়ে, গিয়ে দেখে তার বাবা মা কাঁদছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ সোয়াকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। সোয়ার মা সোয়ার কাছে যেতেই, মা তুমি নাকি অসুস্থ? কে বলেছে? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার, আমি তো আমার বরের সাথেই ছিলাম। কি? কিন্তু তোর বর তো হাসপাতালে। কি বলছো এসব? তামিম তো এতক্ষণ আমার সাথেই হোটেলে ছিল। কে? কোন তামিম? কে আবার? ওই যে আমাদের চৌধুরীর ছেলে। সোয়ার মা বাবা আর সবাই এই কথা শুনে অবাক হয়ে গেল। সোয়ার মা আবার কান্না শুরু করে দিল। প্রতিবেশীরা সবাই চলে যেতে লাগলো। তখন সোয়ার বোন সোয়াকে নিয়ে ঘরে চলে যায়। এই ছোঁয়া, তুই কি বলছিস? তামিম কেন তোর সাথে যাবে? কি বলছো তোমরা? আমার বর তো আমার সাথেই থাকবে। কখন তোকে তামিম নিয়ে গেছে? কখন আবার? আমাকে তোমরা বাইরে গাড়িতে যখন উঠিয়ে নিলে। আচ্ছা, ও তোকে তো কিছু করেনি? বুবু, ও তো আমার। কি? ও তোকে ভোগ করেছে? কেন বর আবার এসব করবে কেন? এটা তো বাসর রাতে সবারই হয়। এই পাগল, ও তোর বর না, ও তোকে ব্যবহার করেছে। এটা বলে সোয়ার বোন সোয়ার সামনে একটা ছবি রেখে বলে, ছোঁয়া, এটা তোর আসল বর। সোয়ার বোনের হাতে ছবি দেখে সোয়া কিছুটা চমকে গিয়ে পিছিয়ে যায়। সে কি দেখছে? এটা তো তামিম না। সোয়ার চোখ দিয়ে অনায়াসে জল পড়তে থাকলো। সোয়ার বোন সোয়াকে ছুতেই এক ঝাটকা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে কাপড় খুলে ওয়াশরুমের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দেয়। পানি ছেড়ে দিয়ে সাবান দিয়ে নিজেকে ধোয়ার চেষ্টা করছে, কিন্তু কেন যেন তামিমের স্পর্শের কলঙ্কের দাগটা আরও গেঁথে যাচ্ছে ছোঁয়ার শরীরে। ওদিকে তামিম রুমে গিয়ে এক গ্লাস জল হাতে নিয়ে খেতে গিয়ে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। সে বিছানার উপর বসে মাথায় হাত দিয়ে বালিশে মাথা রাখলো। তার মন তাকে সায় দিচ্ছে না। সে এভাবে ছোঁয়াকে বিয়ের রাতে ধর্ষণ করে ঠিক করেনি, কিন্তু কী বা করার ছিল? সে ছোঁয়াকে কখনোই ভুলতে পারেনি। সে সোজা তার বাবাকে গিয়ে বলে দেয়। তার বাবা এসব শুনে চুপ করে বসে থাকে। হঠাৎ দরজায় কড়া নাড়ল। তামিম কিছুটা আন্দাজ করতে পেরে আড়ালে চলে গেল। দরজা খুলেই দেখলো সোয়ার মা আর বাবা চোখে পানি নিয়ে হাত জোর করে তার বাবার সামনে বসে পড়ল। কি হয়েছে তোমরা এত রাতে এখানে? স্যার, আমার মেয়ের সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে সেটা বলো। স্যার, আমার মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়ে আপনার ছেলে। এই ব্যাপার? আচ্ছা, কখন ঘটেছে ঘটনা? শোনো ছোঁয়ার বাবা,
কিছু জানাজানি হবার আগেই তুমি বাড়িতে চলে যাও। কালকে কাজে ডেকে আমি এদের বিয়ের সব ব্যবস্থা পাকা করছি। সোয়ার মা বাবা এই কথা শুনে কিছুটা অবাক হলেন, তবে চৌধুরী বাড়ির বউ হবে এটা শুনে অনেক খুশি হলো। সোয়ার মা বাবাকে তার বাবা খুব আদরের সাথে বাড়িতে পাঠিয়ে দিল। তামিম আড়াল থেকে আসতেই তার বাবা একটা মুচকি হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। তামিম খুশি হয়ে রুমে চলে গেল, কিন্তু তার চিন্তা হলো সোয়া কি তাকে মেনে নিবে? সোয়া যেরকম মেয়ে তাতে সে কখনোই মেনে নিবে না। বিছানায় মাথা দিয়ে এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেল। অন্যদিকে সোয়া 1 ঘন্টা ধরে গোসল করার পর চোখের পানি নিয়ে বের হয়ে এলো। সে এখনো ভাবতেই পারছে না যে সে একটা নষ্ট মেয়ে। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল সোয়ার। সে ভাবতেই পারেনি তামিম এভাবে তাকে ধোঁকা দিবে। সে তো তামিমকে অনেক ভালোবাসতো, তাহলে সে এটা করলো কিভাবে? সোয়া ঘরের এক কোণে বসে নিজেকে ঢেকে চুপ মেরে বসে চোখের জল ফেলছে। রাতে না খেয়ে সারা রাত কাটিয়ে দিল। সোয়ার মা বাবা বাসায় ফিরে আসলো, তাদের মুখে রয়েছে হাসির রেখা। সোয়ার মা তখন সোয়ার রুমের দিকে এগোলো সোয়াকে খবরটা জানাতে। সোয়া ভুল করে দরজাটা লক করতে ভুলে যায়, আর তখনই সোয়ার মা রুমে ঢুকে একটা চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তার বাবা আর বোন দৌড়ে চলে আসে, তারাও এসে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সোয়ার বাবা বিছানায় উঠে সোয়াকে নামিয়ে একটা সাজোরে থাপ্পড় মারে। সোয়া থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে। সবাই সোয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে সোয়া ভুল করে দরজা লক না করেই গলায় দড়ি দেবার সিদ্ধান্ত নেয়, আর সে যখন ওড়না পেঁচিয়ে গলার ভিতরে নেয় তখনই তার মা চলে আসে। আর তারপরে ঘটনা তো জানতেই পারলেন। রাত প্রায় 4টা বাজে। সোয়ার মা বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। সোয়া তার মায়ের কোলে শুয়ে রয়েছে। মা, মা, হ্যাঁ বল। মা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছিলে? আজ যদি আমি না থাকতাম তাহলে তোমাদের মান সম্মানটা যেত না। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমার জন্য আর তোমরা কারো কাছে মুখ দেখাতে পারবে না। আমি কি ক্ষতি করেছিলাম? এখন আমার কি হবে? সবাই আমাকে নষ্টা বলবে, কেউ আমাকে আর চাইবে না। হ্যাঁ আছে একজন যে তোকে এখনো চায়। আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ? যার জন্য এত কিছু সেই তোকে বিয়ে করবে। মায়ের কথা শুনে সোয়া তার মায়ের কোল থেকে উঠে পড়ল। ওই বদমাইশ আবার কি করবে? মদ গাঁজা খেয়ে বেড়ায় আর মেয়েদের সাথে এমন করে। না মা, তুই ভুল বুঝছিস। তামিম খারাপ হতে পারে, কিন্তু ওর চোখে আমি তোর ভালোবাসাটা দেখেছি। মা, তুমি আর ওই কুত্তার বাচ্চার কথা আমার সামনে বলবে না। কিন্তু ওর সাথেই যে তোকে সারা জীবন কাটাতে হবে। কি বলছো মা? তা কখনোই হবে না। হবে, কারণ 2 দিন পরেই তোর আর তামিমের বিয়ে তারিখ ঠিক হয়েছে। কিন্তু মা, ওই বদমাইশ আমাকে মেনে নিবে না। মেনে নিয়েছে, আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আমি কোনো দিনও ওকে মেনে নেব না, মরার আগ পর্যন্ত না। দেখ মা, এমন কাজ করিস না। চৌধুরীর ছেলের এমন কোনো কাজ নেই যেটা সে পারে না। আর তাছাড়া তুই চৌধুরী বাড়ির বউ হবি, এটাই বড় কথা। জানিস কত বড় লোকের মেয়ে ওই বাড়ির বউ হতে চায়? যাই হোক, আমি ওকে মেনে নেব না। ঠিক আছে, সেটা বিয়ের পরেই ভাবিস। আর শোন, কাল থেকে কলেজে যাস। সোয়া এমন কথা শুনে একটু বেশি অবাক হলো। তার মা এসব কিভাবে বলছে? আর বাইরে বের হলে সবাই তাকে কি বলবে? তাকে দেখে তো সবাই হাসবে, থুতু ফেলবে। তবে সোয়ার মতে প্রতিশোধের আগুন জ্বলছে, সে তামিমকে উচিত শিক্ষা দেবেই। হঠাৎ ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখে তার বিএফের ফোন। সোয়া ভেবে নিয়েছিল হয়তো এখন তার সাথে তার বিএফ ব্রেকআপ করে নেবে, তাই সে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে রাখে। সারা রাত এভাবে কাটিয়ে দেয়।
সকালবেলা সবাই ঠিক রয়েছে, শুধু ছোঁয়া বাদে। ছোঁয়া ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। ছাদ থেকে তামিমের রুমটা একদম সুন্দর করে দেখা যায়, কারণ তামিমের রুমটা এমনভাবে রয়েছে যেটা ছোঁয়ার ছাদ থেকে সুন্দরভাবে দেখা যায়। সে মুখে হাজারো খারাপ ভাব নিয়ে অনিচ্ছা সত্ত্বেও তামিমের রুমে ভালোভাবে তাকায়। সে দেখে যে তামিম কি যেন একটা করছে আর চারিদিকে বারবার তাকাচ্ছে। ছোঁয়া ভাবলো হয়তো তামিম কোনো মেয়েকে লুকানোর চেষ্টা করছে, তাই ছোঁয়া আরও ক্ষেপে গেল আর চোখ ওখান থেকে নামিয়ে নিল। নিচে তাকাতে বেশ অবাক হয়ে যায়, দেখে তার বাবা ওসব প্রতিবেশীদের সাথে আড্ডা দিচ্ছে। সে কিছু বুঝতে না পেরে রুমে এসে দেখে তার বোন তাকে খাবারের জন্য ডাকছে আর তার মা তাকে কলেজে যাবার জন্য রেডি হতে বলছে। সোয়া অবাক হলো তাদের চোখে মুখে কোনো চিন্তার ভাব না দেখে। সোয়াকে তার মা খাইয়ে দিয়ে চুপচাপ রুমে পাঠিয়ে দেয়। কলেজের সময় হয়ে যাচ্ছে, সোয়া যাবে কি না যাবে সেটা ভাবছে। এদিকে তার বাসা থেকে চাপ দিচ্ছে, অন্যদিকে লোকলজ্জার ভয়ে সে বোঝাতে পারছে না। অবশেষে ছোঁয়াকে দেখা যাচ্ছে রাস্তায় নামতে। হ্যাঁ, সোয়া শেষমেশ কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তবে আজকে আর সে অন্য কিছু পরেনি। একটা রেশমি কালারের বোরকা আর মাথায় স্কার্ফ বেঁধে মুখটা খোলা রেখে রওনা দিয়েছে। পথে চোখ নিচু করে একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করছে। সে ভাবছিল হয়তো সবাই তাকে দেখে হাসবে, তাই আর চোখে তাকালো। কিন্তু সোয়া বেশ অবাক হলো, কারণ কেউ তার দিকে তাকিয়ে নেই, সবাই যার যার কাজে ব্যস্ত রয়েছে। ভাবতে ভাবতে হঠাৎ তাকে পেছন থেকে কে যেন তাকে ধাক্কা দিল। সোয়া ভয় পেয়ে, প্লিজ আমাকে কিছু করবেন না। কিরে ছোঁয়া, আজকে এমন করছিস কেন? মেয়েলি কণ্ঠ শুনে ছোঁয়া তাকিয়ে দেখে তার বান্ধবী লীলা। ওহ নীলা, তুই? হ্যাঁ, তো আসার পথে আমাকে ডাকলি না কেন? মনে ছিল না। ছোঁয়া, একটা কথা বলবো? কি কি কি? হ্যাঁ বল। শুনলাম কাল রাতে নাকি তোর স্বামীকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আর সে নাকি মাস্তান ছিল। ভাগ্য ভালো যে তোর সাথে বিয়েটা হয়নি। সোয়া নীলার মুখে এমন কথা শুনে নীলার দিকে তাকিয়ে থাকলো। তার মানে রাতের ঘটনা কেউ জানে না। সোয়া তখন হাঁপ ছেড়ে বাঁচলো। সে কলেজ করে বাড়িতে চলে এলো। সে একটু শান্তি পেল যে কেউ কিছু জানে না, আর জানলেও মুখ খুলবে না, কারণ চৌধুরীর ছেলের বিরুদ্ধে গেলেই বিপদ। যেতে যেতে 2 দিন কেটে গেল, আর সে লাল শাড়ি পরে ছোঁয়া বসে আছে স্টেজে, আর গাড়ি থেকে নামলো সেই পাঞ্জাবি পরে তামিম। তামিম আজ ভীষণ খুশি, কারণ সে তার ছোঁয়াকে ফিরে পেয়েছে। সে ছোঁয়ার পাশে গিয়ে বসলো, যেটা থেকে ছোঁয়ার রাগে ফুসফুস করতে লাগলো। তামিম বসে হাতটা বাড়াতেই হঠাৎ চোখ বুঝে নিল, হাতটা শক্ত করে ধরলো আর হাত দিয়ে আস্তে করে রক্ত বের হতে থাকলো। ছোঁয়া তখন সুইটা সরিয়ে দিল। তামিম সেটা বুঝতে পেরেও হাসি মুখে মেনে নিল। ধীরে ধীরে সব কিছু মিটে গেল। সোয়াকে নিয়ে তামিম রওনা দিল। যাবার পথে সোয়ার সাথে তামিম কথা বলতেই ঠাস ঠাস তামিম মুখ নিচু করে নিল। তবে এত বাজে ব্যবহারে তামিমের রাগ হয়ে গেল। সোয়া বাসর রাতে বিছানায় বসে তার বিএফের সাথে কথা বলছে। হঠাৎ দরজাটা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে তামিম হাতে একটা বোতল, যেটা দেখে সোয়া ভয় পেয়ে যায়। তামিম দরজা আটকে দেয়। সোয়ার কাছে গিয়ে কোনো কথা না বলে বিছানায় ফেলে, লাল শাড়িটা টান দিয়ে খুলে ফেলে, মদের বোতলটা সোয়ার মাথার কাছে রেখে দেয়। সোয়া জানতো এখন তার সাথে কি হতে চলেছে, তাই সে ভয় পেয়ে যায়। তামিম পাঞ্জাবি খুলে ফেলে দেয়। সোয়াকে টেনে বিছানায় গিয়ে কোমরে জোরে কামড় দেয়। কষ্ট সহ্য করতে না পেরে সোয়া চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ আওয়াজ শুনতে পেল না, কারণ তামিমের রুমে কোনো আওয়াজ বাইরে বের হয় না। সোয়ার মুখের কাছে গিয়ে চুলের মুঠি ধরে আবার বিছানায় বসিয়ে দেয়। এই তোর এত দেমাগ কেন? ওই সেমনি কথা কস না কেন? সোয়া চুপ করে আছে। তামিম আরও রেগে যায়, গিয়ে কষে একটা থাপ্পড় মারে।
সোয়া কষ্ট সহ্য করতে না পেরে রাগের মাথায় বলে ফেলে, তোর মতো কুত্তার বাচ্চার সাথে কথা বলার চেয়ে মারা যাওয়া ভালো। তুই তো একটা শুয়ার। তামিমের মাথাতে আগুন ধরে যায়। সোয়াকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়, মদের বোতল খুলে মদ খেয়ে নেয়। সোয়া ব্যথায় নড়তে পারছিল না। তামিম সোয়ার বুকে মদ ঢেলে দেয়, কোমর চেপে ধরে মদ চুষতে থাকে। সোয়ার কোমল ঠোঁটটা কামড়ে ধরল তামিম। সোয়া ছোটার চেষ্টা করতে লাগলো। তামিম তখন মদের বোতল দিয়ে সোয়ার কোমরে জোরে কয়েকটা বাড়ি মারলো। সোয়া মার খেয়ে চুপ করে কাঁদতে লাগলো। ব্যথায় নড়তে পারছে না, শুধু মনে মনে বাঁচাও বাঁচাও বলছিল। তামিম সোয়ার পিঠের নিচে হাত দিয়ে টেনে চেপে ধরে তার বুকের ভেতরে। সোয়া আবার চিৎকার দিয়ে উঠল। তামিম সোয়ার উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। সোয়া নড়ার শক্তি পর্যন্ত ছিল না, কষ্টে প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। তবুও তামিম ক্ষুধা মিটিয়েই যাচ্ছে। এক পর্যায়ে তামিম ওভাবেই সোয়ার উপরে ঘুমিয়ে পড়ে। সোয়া ধাক্কা দিয়ে তামিমকে সরিয়ে দেয়। চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। চাকু দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইলো, কিন্তু তার ওঠার শক্তি পর্যন্ত ছিল না। ব্যথায় কুকরাতে কুকরাতে কখন যেন সোয়া ঘুমিয়ে পড়ল। সকালবেলা সোয়ার ঘুম ভেঙে যায়। তাকে দেখে পাশে তামিম নেই, আর তার গায়ে শাড়ি, কিন্তু তার পরনে শাড়ি এলো কিভাবে? সে তো সারা রাত ড্রেসিং ছিল। এই ভেবে সে বিছানা থেকে উঠে পড়ল। তাকিয়ে দেখে ফ্রেশ হবার জন্য তার সবকিছু রেডি আছে। হঠাৎ গায়ে হাত দিয়ে দেখে তার শরীরে এক ফোঁটাও ব্যথা নেই। অবাক হয়ে ভাবতে লাগলো, এত তাড়াতাড়ি কিভাবে তার ব্যথা উধাও হয়ে গেল। সব ফ্রেশ হয়ে নিয়ে তামিমের রুমটা দেখতে লাগলো। রুমটা দেখে অনেকটা অবাক হলো। রুমের ভিতরে রয়েছে সুন্দর জিনিসপত্র আর রয়েছে কিছু সামগ্রী, যেটা দেখে বেশ ভালোই লাগলো। তবে তার রাতের ঘটনাটা বেশ মনে আছে। এদিকে প্রচন্ড রেগে আছে, আর একদিকে ভয় পেয়েও আছে। না জানি আবার কি করে তামিম। তবে যাই হোক, যেহেতু তাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই আজ থেকে তামিমকে মেনে নিতেই হবে। তবে তার মতলব আলাদা, সে তামিমকে শেষ করে দিতে চাইলো। ঘুরতে ঘুরতে একটা সিক্রেট দরজা দেখতে পেল। ধীরে ধীরে সে সেদিকে এগোতে থাকলো। দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখে রুমটা বেশ বড় আর ইলেকট্রনিক্স জিনিসে ভরপুর। অনেকগুলো কম্পিউটার রয়েছে একটা টেবিলের উপর। গিয়ে দেখে কিছু প্রশ্ন রয়েছে। সেটা হাতে নিয়ে দেখে তাদের যে কলেজে পরীক্ষা রয়েছে সেটার প্রশ্নপত্র। তামিম কিভাবে সবসময় ছাত্রছাত্রীদের ভিতরে টপ থাকতো। আর একটু এগোতেই দেখে তামিম একটা চেয়ারে বসে কি যেন করছে। হঠাৎ তার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল, আর সোয়া দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো। তার সাথে প্রশ্নপত্র নিয়ে এলো। সোয়া ভেবেছিল তামিম কিছুই টের পায়নি। রুমে গিয়ে বিছানায় বসতে তামিমের বোন তমা এলো। ভাবি, কেমন কাটলো বাসরা? সোয়া মনে মনে বলল, তোর ভাই তো বদমাইশ, আর সাথে তোদের পরিবার। তোদেরকে দেখতেই ইচ্ছে করছে না, সামনে থেকে সর। হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আচ্ছা ভাবি, আমাকে একটু বলবে? না, অন্য একদিন বলবো, এখন থাক। ঠিক আছে, চলো, সবাই খাবার জন্য ওয়েট করছে, তাই তোমাকে নিতে এলাম। তামিম যাবে না? ওর সময় হলেই চলে যাবে, তুমি চিন্তা করো না। তমা সোয়াকে নিয়ে নিচে চলে গেল খাবার টেবিলে। সোয়া গিয়ে বেশ অবাক হলো। তাকিয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে, আর এই পরিবারে অনেক মানুষ। তামিমের মা আসতেই সোয়া গিয়ে সালাম করলো। তার মা সোয়াকে নিয়ে আদর করে বসিয়ে দিল। সোয়া এদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। তমা, এরা এভাবে চুপ করে আছে কেন? ভাবি, এটা এই পরিবারের আইন, বাবার আদেশ কেউ অমান্য করে না। তাহলে খাবার পরিবেশন করবে কখন? এই তো একটু পরেই, তুমি একটু বসো। সোয়া দেখতে পেল কয়েকজন কাজের লোক এসে খাবার পরিবেশন করছে। তবে তাদের দেখে কেউ বলতেই পারবে না যে তারা কাজের লোক। হঠাৎ সোয়া দেখলো তামিম আসছে, কিন্তু তারা তো উপরতলায় ছিল।
তাহলে কিভাবে সে নিচতলা দিয়ে এলো? তামিম গিয়ে সোহার পাশে গিয়ে বসলো। সোহা কিছুটা ভয় পেয়ে গিয়ে একটু নড়ে চড়ে উঠতেই তামিম তার কাছে গিয়ে বলল, এভাবে রুমে ঢুকে প্রশ্ন চুরি করাটা একদম অন্যায় কাজ। সোহা চমকে গিয়ে ভাবলো তামিম কিভাবে টের পেল এই কাজটা। চুপ করে মাথা নিচু করে খাওয়া শেষ করলো ছোঁয়া। রুমে গিয়ে এই যে তখন আমার পায়ে চিমটি কাটলেন কেন? মন চাইলো তাই। আপনার যা ইচ্ছে তাই করবেন? আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন? সেটা ভাবার কি আছে, তোমাকে ভালো লাগে তাই বিয়ে করেছি। দেখেন, ভালো হবে না বলছি। এখন থেকে আমাকে আমার মতো থাকতে দিন। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। আপনার মতো খারাপ ছেলের সাথে সংসার করতে পারবো না। রাতে আমাকে যেভাবে মেরেছেন সেটা একদম অন্যায়। কি কই, গায়ে ব্যথা আছে কি? না মানে মাথা চুলকাতে চুলকাতে বিনা অপরাধে আমাকে দোষ দিবেন না। যাই হোক, আমি আপনাকে কখনোই মেনে নিব না। তামিম সোয়ার কাছে এগোতে লাগলো। সোয়া ভয় পেয়ে পিছুতে থাকলো। ভাবলো আবার কি মারধর করে। তোমার পিছনে চশমাটা একটু দেবে? সোয়া ভয়ে ভয়ে পিছন থেকে চশমাটা দিয়ে দেয়। তামিম সেটা নিয়ে যাবার আগে ছোঁয়াকে একটা ছোট্ট চুমু দিয়ে দেয়। তামিম রুম থেকে চলে যাবার পর সোয়া বিছানায় বসে পড়ে। তার মাথায় এখনো কিছুই ঢুকছে না। কিভাবে রাতের ব্যথাটা উধাও হলো, কেমনে? তামিম এত ভালো হলো কিভাবে? সে তো নেশা করে, আর সেটা আমি নিজে দেখেছি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার বিএফকে ফোন দিল। এই, তোমাকে এত ফোন দিলাম, তুমি ধরলে না কেন? অভি, আমার বিয়ে হয়ে গিয়েছে। কিভাবে হলো আর কার সাথে? জোর করে বিয়ে করেছে চৌধুরীর ছেলে। কি, চৌধুরীর ছেলে? তাহলে এখন কি হবে? যাই হোক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অভি। আমি তোমার হতে চাই। কিন্তু তামিমকে তো কিছু করতে পারবো না। যেভাবেই হোক তুমি কিছু একটা করো। আমি আর কি করব বলো? তামিম তোমাকে না ছেড়ে দিলে কখনোই তোমাকে ফেরত পাবো না আমি। তাহলে এখন কি করবে? আচ্ছা শোনো, তাহলে তুমি তামিমকে আপন করো সবার সামনে, আর এত পরিমাণ খারাপ ব্যবহার করো যাতে সে তোমাকে ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, আমি এটাই করব। সোয়া অভির সাথে কথা বলে রেডি হতে গেল, কারণ আজ তাকে নিজের বাড়িতে যেতে হবে। সোয়া সুন্দর করে সেজে নিল। তার মনে রয়েছে তামিমকে অপমান করা, কিন্তু তার ভয় যদি তামিম কিছু করে ফেলে। সে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে, যদিও কাছেই তাদের বাসা, তবুও গাড়িতেই রওনা দিল। গাড়ির ভিতরে তামিম আর ছোঁয়া পাশাপাশি বসে রয়েছে। তাদের মাঝখানে ব্যবধান মাত্র 1 হাত। দুজনের মুখেই কোনো কথা নেই। ছোঁয়া ভাবছে কিভাবে তামিমকে অপমান করা যায়, আর তামিম ভাবছে রাতে মেয়েটাকে এত কষ্ট দেওয়া ঠিক হয়নি। জড়তা ভেঙে তামিম বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? ছোঁয়া এদিক সেদিক তাকিয়ে, আমাকে বলছেন? গাড়িতে তো আর কাউকে দেখতে পারছি না। আমার ইচ্ছা হয়েছে তাই চুপ করে আছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আমার বউ আর আমার সাথে কথা বলবেন, এটা হয় নাকি? দেখুন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। বললেই হলো। হ্যাঁ, আমি আপনার বউ, খবরদার। আর আমাকে বউ বলবেন না। ও, রাতের ব্যবহারের জন্য সরি, আসলে একটু রেগে গিয়েছিলাম তাই মাথা ঠিক ছিল না। কোনো কথা বলবেন না, চুপচাপ আমাকে নামিয়ে দিবেন। ও, এভাবে বলছো কেন? একটা প্রশ্ন করব? না, একদম না। ওই সিরি, কথা বলতে অসুবিধা কি? না মানে বলুন। কাউকে ভালোবাসতে? না, কাউকে ভালোবাসি না। তাহলে এভাবে আচরণ করো কেন? আমাকে ভালোবাসবে? জীবনেও না। আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। তাহলে বাজি হয়ে যাক। কিসের?
তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে। ঠিক আছে, তবে যদি না বাসি তাহলে আমাকে কিন্তু ছেড়ে দিবেন। কথাটা শুনে তামিম কিছুটা অবাক হলো। ঠিক আছে। ইতিমধ্যে গাড়ি ছোঁয়ার বাড়ির সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতে এই যে ম্যাডাম, এটা ধরুন। এইটা কি? কিছু না, এটা নিয়ে যান। ছোঁয়া মনে মনে বলল, হারামজাদা, তুই টানতে পারিস না, আমাকে দিয়ে কষ্ট করাইলি। অনিচ্ছা সত্ত্বেও সোয়া ব্যাগটা নিয়ে দুজনের বাড়ির ভেতরে গেল। কলিং বেল চাপতেই সোয়ার বোন এসে দরজা খুলে দিল। তামিম যাবার জন্য পা বাড়াতেই একটা ধাক্কা দিয়ে তামিমকে বসিয়ে সোয়া ভিতরে চলে গেল। সোয়ার এমন ব্যবহারে শুধু তামিম নয়, বরং সোয়ার বোন অবাক হয়ে গেল। তবে তামিম অনেকটা কষ্ট পেল, আর যেটা ছোঁয়া চেয়েছিল সেটাই হলো। সোয়ার মা বাবা আসতেই তামিম তাদেরকে সালাম করলো। সোয়ার মা বাবা তামিমকে অতি আদরের সাথে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। যদিও তামিম তাদের সাথে কথা বলতে লজ্জাবোধ করছিল, তবুও কথা বলল। সবার সাথে কথা বলে তামিম কিছু মুখে দিল না। সোয়ার রুমটার দিকে এগিয়ে গেল। তামিম রুমটা খুলতেই উপর থেকে একটা টপ তার মাথায় পড়ল। তামিম কিছুটা ব্যথা পেয়ে সোয়ার বিছানার উপরে বসে পড়ল। এই এই কি করছেন? আমার বিছানার উপর একদম বসবেন না। ও দেখতে পারছো না মাথার উপর কি যেন পড়েছে? না দেখে কাজ করলে তো হবেই। এই নিন, চেয়ারে বসুন, তবুও বিছানায় নাই। আহ, অনেকটা লেগেছে, একটু দেখো না। আমার টাইম নেই, পারলে নিজে দেখে নেন। তামিম টের পেল এটা সোয়ার কাজ। তাদের বাড়িতে এনে অপমান করানোই তার ইচ্ছা। তামিম কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাথায় একটু বেশিই লেগেছিল, তাই ওখানে বসে থাকতে পারছিল না। কষ্টটা সহ্য করে সোয়াকে হাসি মুখে, ও এটা তেমন ব্যথা ছিল না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যান যান, আমাকে বিরক্ত করবেন না তো। তামিম চোখের আড়ালের জলটা আড়ালেই মুছে চুপিসারে সেখান থেকে বেরিয়ে পড়ল। কাউকে না জানিয়ে গাড়িতে উঠে পড়ল। তবে যাবার সময় সোয়ার বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বোন খেয়াল করলো তামিম মাথায় হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। তামিম গাড়িতে উঠে ভাবল হয়তো সোয়া অবশ্যই তাকে বাই বলতে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ আসলো না। তাই তামিম বাড়ির দিকে একবার তাকিয়ে গাড়ি ছেড়ে দিল। ওদিকে ছোঁয়া খুশিতে প্রায় ফেটেই যাচ্ছে, কারণ সে তামিমকে কষ্ট দিতে পেরেছে। তবে টপটা একটু বেশিই ভারী ছিল, তাই ছোঁয়া ভাবলো হয়তো বেহুশ হয়ে যেতে পারে। তবে তামিম কষ্টটা সহ্য করে নেওয়ায় ছোঁয়া কিছু বুঝলো না। তামিমের মাথাটা অনেক জ্বলছে, অনেক রাগ হচ্ছিল, তবুও নিজের রাগটা কন্ট্রোল করে মাথায় হাত দিল। হাতটা সামনে নিয়ে দেখে মাথার কিছুটা কেটে গিয়েছে, তাই তার হাতে রক্ত লেগে গিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ডাক্তারকে ফোন না করেই সে তার কাজে চলে যায়, কিন্তু তামিম বুঝতে পারলো না এটার জন্য তার কি হতে পারে। ওদিকে ছোঁয়া খুশি মনে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে হঠাৎ আয়নাতে ওই ব্যাগটা দেখতে পেল। তাই উঠে গিয়ে সে ব্যাগটা নিয়ে বিছানার উপরে বসলো। ভাবলো কি আছে এর ভিতরে, যে এটা আমাকে দিয়ে আনালো। ব্যাগটা খুলে কিছুটা অবাক হলো। ব্যাগের ভিতরে একটা রেশমি কালারের দামি শাড়ি, যেটা ছোঁয়ার সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু তামিম টের পেল কিভাবে যে এই কালার তার পছন্দের? শাড়িটা ব্যাগ থেকে বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। এক পাশে তাকিয়ে দেখে একটা কাগজ। কাগজটায় হাত বুলিয়ে দেখে এই শাড়িটার মূল্য 12,000 টাকা। এত দামি শাড়ি দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, বাহ, আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল, আর আমি তাকে এভাবে তাড়িয়ে দিলাম। যাই হোক, স্বামী হিসেবে খারাপ না, তবে আমিও আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। সোয়া গিফটটা রেখে তার মায়ের কাছে চলে গেল। তামিম তার কাজের জন্য অফিসে গিয়ে নিজের কেবিনে বসে পড়ল। মাথা চিনচিন করায় কাজে মন বসাতে পারল না। সিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা ছাদে বসে সোয়া তার বয়ফ্রেন্ডকে ফোন দিল। কেমন আছো বাবু? ভালো নেই। কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে একা একা ভালো লাগছে না।
আমারও তোমাকে ছাড়া একটু মন টানছে না। তুমি এখন কোথায় আছো? সকালে বাসাতে এসেছি। তুমি বাড়িতে এসেছো? চলো না আমরা একটু দেখা করি। এখন কিভাবে দেখা করব? কালকে দেখা করব। না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি সন্ধ্যায় আমাদের প্রিয় হোটেলে দেখা করো। সত্যিই তুমি আসছো? হ্যাঁ গো, রাতে আমরা একসাথে ডিনার করব। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু। সোয়া খুশি হয়ে ফোনটা রেখে দিল। আজ তাকে দেখে সবচেয়ে খুশি খুশি লাগছে। ওদিকে তামিম ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গিয়েছে, তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে মার্কেটে এসে কিছু গোলাপ ফুল নিয়ে বাসায় পৌঁছে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিতেই আবিরের ফোন আসলো। তারা নাকি আজকে হোটেলে খাবার খাবে, সব বন্ধুরা একসাথে, তাই তাকে সেখানে সবচেয়ে আগে উপস্থিত থাকতে হবে। রাতের ডিনার করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রস্তুত থাকলো। সন্ধ্যায় তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে সোয়াও ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে পড়ল। তামিমের প্রিয় কালারের শার্ট পরে সুন্দর করে রেডি হয়ে নিল। ওদিকে সোয়া অনেকগুলো শাড়ি দেখেও পছন্দ না হয়ে তামিমের দেওয়া রেশমি শাড়িটাই পরলো। তামিম রেডি হয়ে আয়নার সামনে থেকে বেরিয়ে পড়ল। তার ইচ্ছা ছিল সোয়াকে নিয়ে যাওয়া, কিন্তু সোয়া না থাকায় নিজেই বেরিয়ে পড়ল। ওদিকে সোয়া শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। আর শাড়ি পরে সোয়াকে একদম পরীর মতো লাগছে, যেটা দেখে সোয়া নিজেই অবাক হয়ে গেল। সে বাড়িতে বলল সে তার এক বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। সোয়া তার বিএফকে ফোন দিতেই সে বলল, এই তো প্রায় পৌঁছে গেছি, তুমিও বেরিয়ে পড়ো। তামিম গাড়ি নিয়ে রওনা দিল। দুজনের উদ্দেশ্য শহরের সেরা হোটেলে ডিনার করা, কিন্তু কেউ জানতো তারা একই জায়গায় রাতে ডিনার করতে যাচ্ছে। সোয়া একটা রিক্সা ধরে হোটেলের দিকে রওনা দিল। তামিম ও তার বন্ধুরা হোটেলে গিয়ে মজা করে রাত 8টার সময় হোটেল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। ওদিকে সোয়ার বিএফ হোটেলে পৌঁছে সোয়াকে না দেখে একটা টেবিলে বসে রইল। ইতিমধ্যে সোয়া হোটেলের সামনে এসে রিক্সা থেকে নেমে হোটেলের দিকে রওনা দিল। দুজনে দুজনের বিপরীতমুখী রওনা হলো। একদম কাছ থেকে দুজন দু দরজা দিয়ে বের হলো, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। তামিমের মনের ভিতরটা কেমন যেন করছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো এত রাতে সোয়া এখানে আসতে যাবে কেন। তামিম ও তার বন্ধুরা চলে যেতেই সোয়া ভিতরে চলে গেল। হোটেল ঢুকতেই একটা নিস্তব্ধতা অনুভব করলো। সবাই যেন খাওয়া বাদ দিয়ে তাকেই দেখছিল। সোয়া তাকিয়ে দেখে অভি এক সাইডে বসে আছে। অভি সোয়াকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সেও যেন আজকে সোয়াকে প্রথম দেখছে। দুজনের মুখে হাসি ফুটে উঠল। সোয়া গিয়ে অভির পাশে বসলো। ওদিকে তামিম বাসায় এসে ক্লান্ত ছিল, তাই বিছানায় ঢলে পড়ল। ওয়েটার এসে তাদের অর্ডার নিয়ে যেতেই, কেমন আছো সোয়া? তোমাকে দেখে এখন একদম ঠিক আছি। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে কাছে টেনে নি। আমিও তোমাকে চাই, তাই আজকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, কি করা যায় বলো তো? সোয়া, আমরা তামিমকে মেরে ফেলি। কি, তোমার মাথা খারাপ নাকি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু তামিমকে তুমি কিভাবে মারবে? খাবারে বিষ মিশিয়ে। সোয়া কথাটা শুনে কিছুটা অবাক হলো, তবে কিছুটা খুশিও হলো। তারা ফাইনাল যে তারা তামিমকে মেরে ফেলবে। অভি খাওয়া শেষে সোয়ার কাছে এগিয়ে গেল। কাছে গিয়ে হাতটা ধরে কাছে টেনে নেয়। ওদিকে তামিমের ঘুম আসছে না। এই একদিনেই কেমন যেন হয়ে গিয়েছে। সোয়াকে ছাড়া তার ঘুম আসছে না। মোবাইল নিয়ে সোয়াকে ফোন দিল, কিন্তু বারবার ফোন দিলেও ফোন ধরছে না সে। তামিম বিছানায় গড়াগড়ি দিতে লাগলো। কেন যেন তার অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে বারবার ফোন দেখেও সোয়া রিসিভ করলো না। অভি তার ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল।
বেইমান মেয়ের মতো সে তার স্বামীকে রেখে বিএফের বুকে মাথা দিয়ে চোখ বুজে কিছুক্ষণ ঘুমালো, যেটা তার তামিমের সাথে করা উচিত ছিল। সোয়া অভির বুকে মাথা রেখে অভিকে মিথ্যা বলল যে তামিম তাকে এখনো স্পর্শ করেনি। অনেকক্ষণ যাবার পর একটু রাত হতেই তারা হোটেল থেকে বের হয়ে আসে। অভি সোয়াকে ইশারা করলো কিছু একটার, পরক্ষণেই সোয়া বুঝতে পেরে রাজি হলো না। অভি অনেকবার বলল, কিন্তু সোয়া বলল আগে আমাদের বিয়ে, তারপর সব কিছু। সোয়া এটা বলে রওনা দিল বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে দেখে শাড়ির ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে বাইরে ফেলতে গিয়ে দেখে ব্যাগটা এখনো ভারী ভারী লাগছে। তাই ব্যাগের ভিতর হাত দিয়ে দেখে একটা ছোট্ট বক্স রয়েছে। সেটা বের করে খুলতেই আরও অবাক হয়ে গেল। ভিতরে রয়েছে একটা গোল্ডের চেন, যেটা দেখতে একদম চমৎকার। রেশমি শাড়ি আর এই চেইনটা তার গলায় অনেক মানাবে। সব বুঝতে পারলো না তামিম তাকে এটা কেন গিফট দিল। তাই সেটা রেখে বিছানায় ঘুমানোর জন্য মাথা রেখে মোবাইল অন করে দেখে 10 বার তামিমের ফোন এসেছে। তবুও ছোঁয়া কোনো ফোন না দিয়ে ঘুমিয়ে পড়ল। আর তামিম সোয়ার ফোনের আশায় সারা রাত জেগে রইল। তবে তামিম কিছু হলেও রেগে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল সোয়া, কারণ আজ তাকে আবার ফিরে যেতেই হবে। সে চাইতো তামিমের কাছে যেতে, কিন্তু তাকে যেতেই হবে। সোয়া ফ্রেশ হয়ে নিয়ে তার বোনের সাথে বসে গল্প করতে লাগলো। অন্যদিকে তামিম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সকালের খাবার খেয়ে সে বেরিয়ে পড়ল। সোয়াদের বাসায় পৌঁছে বাবা মাকে সালাম দিয়ে সে সোয়ার রুমে গিয়ে সোয়াকে জড়িয়ে ধরল। কে কে চারুন বলছি। তামিম এক চোখ খুলে তাকিয়ে দেখে যে সে সোয়ার কোমরে হাত রেখেছে, কিন্তু কোমর ফাঁকা, তার মানে সে চেঞ্জ হচ্ছিল। ও সরি, আসলে দেখিনি তো। পাগল নাকি, এভাবে কেউ জড়িয়ে ধরে? রাতে ফোন ধরছিলেন না, তাই সহ্য হচ্ছিল না। আপনি কে যে ফোন ধরতে হবে? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চেঞ্জ হব, তাড়াতাড়ি বের হন। তামিম রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। কিছুক্ষণ ছোঁয়া ছাদে চলে গেল, গিয়ে দেখে তামিম কেমন যেন তাকিয়ে রয়েছে অন্যদিকে। ছোঁয়া তামিমের পাশে গিয়ে, আপনাকে বলেছি আমাকে যখন তখন ধরবেন না, তারপরেও কেন বারবার সেটাই করেন? ছোঁয়া, তুমি এমন কেন? আমাকে কেন এড়িয়ে যাও? কারণ আমি আপনাকে ভালোবাসি না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? 3 মাস পরে আমাদের সব বন্ধন শেষ। কিভাবে? 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, তখন আমাদের আর কোনো পরিচয় থাকবে না। সোয়ার এমন কথা শুনে তামিম কিছুটা অবাক হয়ে গেল। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কি রকম? আপনি যদি 3 মাসের ভিতর আমার ভালোবাসাটা জিতিয়ে নিতে পারেন, তাহলে আমি আপনাকে মেনে নিব। হঠাৎ এই কথা শুনে তামিমের মুখটা খুশিতে ভরে গেল। সেটা তো বাজিতে বলে দিয়েছি। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাববো, আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন তাহলে সারা জীবন স্বামী হিসেবে মেনে নিব। এটা বলেই সোয়া ছাদ থেকে নেমে চলে গেল। তামিম উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজও গাড়িতে কোনো কথার আওয়াজ নেই, কিন্তু পরক্ষণেই সোয়ার মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর। যেমন? শাড়িটা আর ওই চেন কিন্তু আমাকে অনেক মানিয়েছে। ও নিশ্চয় অনেক খুশি হয়েছেন। তবে হ্যাঁ, এভাবে আমার মন পাবেন না। সেটার টাইম এখনো আছে। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। সোয়া কিছুটা ভাবলো, তারপর হঠাৎ বলে উঠল, ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবে না। তামিম আর সোয়া সারাক্ষণ ঘুরল। বিকেলবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। তামিম অনেক চেষ্টা করেছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি, তাই মনটা ব্যাকা করে হাঁটতে লাগলো। মন খারাপ আপনার?
না। আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ, কেন জানতে পারি? এই যে আশেপাশে সবাইকে দেখে হিংসা হচ্ছে। কেন, তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না সবাই কত কি করছে আর আমি হেঁটেই যাচ্ছি, তাও আবার এক হাত ব্যবধান নিয়ে। এই জন্যই তো আপনার সাথে কোথাও যেতে মন চায় না, শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইবো না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আমার থেকে চাওয়া যাবে না। ও দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। তামিম এসে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। সোয়ার রুমটা সুন্দর করে সাজিয়ে নেয়। তামিমের বোন সাথে আড্ডা দিয়ে রাতের ডিনার করার সময় তামিমকে দেখতে পেল। দুজনেই একসাথে ডিনার করে রুমে চলে গেল। তামিম রুমে গিয়ে দেখে বিছানায় একটা বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে সোফায়। কেন আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকবো। এটা হতেই পারে না, পারলে তুমি গিয়ে সোফায় ঘুমাও। কোন গল্প দেখছেন যে মেয়েদের সোফায় ঘুমাতে দেয়? ছেলেরা নিজেই ঘুমায়। দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দিব না, আপনার প্রতি কোনো বিশ্বাস নাই। মেয়ে বলে কি? ঠিক আছে দাঁড়াও, ফ্রিজ থেকে একটা বোতল আনি। এই দাঁড়ান দাঁড়ান। কি কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন, কিন্তু ওইটা খাবেন না। তামিম তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তেই দেখে সোয়া মাঝখানে একটা খাম্বার মতো গোল বালিশ রেখে দিল। তামিম দেখে অবাক হয়ে গেল, শালার বউ এত ফাজিল কেন? সোয়া কোল বালিশ রেখে বাল্ব অন করেই শুয়ে পড়ল। কি ব্যাপার, আলো নিভালে কেন? এমনি কোনো সমস্যা? তামিম আর কিছু না বলে পাশ কেটে ঘুমিয়ে গেল। মাঝরাত, চারদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ তামিম কিছু একটার ভর অনুভব করে জেগে গেল। তাকিয়ে দেখে সোয়া তার বুকের উপর শুয়ে রয়েছে আর কোলবালিশটা তার পিছনে। হ্যাঁ, তার মানে তামিম নিজেই কোলবালিশটা সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ ছোঁয়ার পিছনে দিতে গিয়ে সোয়া নড়ে চড়ে উঠল। তামিম চুপ করে রইল। তখন ছোঁয়া আরো জোরে তামিমকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরল। তামিম চুপ করে সোয়ার মায়াবী মুখটা দেখছিল। ঘুমন্ত অবস্থায় সোয়াকে একদম অন্যরকম লাগছিল। তামিম সোয়ার পা তার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে সোয়ার হাতটা চেপে ধরতেই সোয়া নড়ে উঠল। হাতটা ধরে সোয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালবেলা সোয়ার ঘুম ভাঙতেই চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে তামিম জেগে গেল। সোয়া তামিমের বুকের ওপর থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ল। তামিম বিছানা থেকে উঠতেই, জানতাম আপনি এইটা করবেন। আমি কিছু করিনি, তুমি নিজেই আমার উপর চলে এসেছো। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। তাহলে দেখুন তো কোলবালিশটা কার পিছনে আছে। সোয়া বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পিছনেই রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো, সে কখন কোলবালিশ ছড়ালো? সে তামিমের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। তামিম সেটা দেখে হেসে দিল আর সোয়া রাগে খড়খড় করতে গেল। তামিম সেটা দেখে হেসে দিল আর সোয়া রাগে খড়খড় করতে করতে চলে গেল। এভাবে তাদের অনেক দিন পার হয়ে গেল, গল্প করা আর ঘুরে বেড়ানো দিয়ে। আর প্রতিদিন নয় জড়িয়ে ধরতো, নয়তো গায়ের উপর থাকতো। কিন্তু সোয়া বুঝতে পারতো না এটা কিভাবে হতো। আর সকালবেলা এটা দেখে সোয়া রেগে গিয়ে ছটফট করতো, আর যেটা দেখে তামিম শুধু হাসতো। প্রতিদিনের মতোই তামিম তার অফিসে বেরিয়ে যেত আর সোয়া অভির সাথে কথা বলতো। তবে সোয়া সুযোগ পাচ্ছিল না তামিমকে শায়েস্তা করার। তাছাড়া সোয়া ধীরে ধীরে তামিমের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, যেটা সোয়া নিজেও বুঝতে পারছিল। প্রতিদিন বেড়াতে যাওয়া, একসাথে থাকা আর গল্প করাটা যেন সোয়াকে পাল্টে দিচ্ছিল। তবে অভিকে সোয়া একটু বেশি ভালোবাসতো, তাই সে অভির কথাই ভেবে যেত আর প্রতিদিন আড়ালে কথা বলে যেত। প্রতিদিনের মতোই আজকেও সোয়া তার বিএফের সাথে কথা বলল অনেকক্ষণ, কিন্তু আজকে সে একটু রোমান্টিক কথা বলল। কথা বলে দেখে ঘড়িতে 11টা বেজে গেছে, কিন্তু তামিম এখনো বাসায় ফেরেনি। এত রাত তামিম কখনো দেরি করে না,
সেটা ভেবে সোয়া কিছুটা চিন্তিত ছিল। হঠাৎ ভাবতেই কে যেন রুমের কড়া নাড়ল। সোয়া গিয়ে দেখে তামিম। দরজা খুলে দিতেই তামিম মাতালের মতো বিছানা বসে পড়ল। সোয়া বুঝতে পারল তামিম নেশা করেছে, সাথে ভয় পেয়ে গেল, না জানি আবার কি হয়। সোয়া গিয়ে তামিমকে জিজ্ঞেস করতে লাগলো। তামিম মাতাল অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে লাগলো, কিন্তু সোয়া আওয়াজ তার নেশা আরও বাড়িয়ে দিচ্ছিল। সে ছোঁয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে দিল। সোয়া অবাক হলো, কিন্তু কিছুটা ভয় থেকেও বাঁচলো। এটা ভেবে আয়নার সামনে শাড়িটা ঠিক করতে লাগলো। হঠাৎ সোয়ার শাড়িটা গা থেকে পড়ে যায়, আর তামিমের চোখ পড়ে যায় সোয়ার কোমর। সোয়া তামিমকে ঘুমন্ত ভেবে কোমরে হাত দিয়ে নাড়তেই তামিম চোখ বুজে ফেলল। তামিম নিজেকে কোনো রকম কন্ট্রোল করতে পারছিল না। এদিকে সোয়ার প্রতি প্রচণ্ড রাগ, তার উপর নেশা অবস্থায় রয়েছে। তবে সেটা কেন, পরে জেনে নেওয়া যাবে। সোয়া শাড়িটা ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক নিতে লাগলো। তামিম বিছানা থেকে উঠে সোয়ার পিছন থেকে শাড়ির ভেতর হাত দিয়ে কোমরটা চেপে ধরল। সোয়া আচমকাতে তাকিয়ে দেখে তামিম। সে বুঝতে পেরে তামিমকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম তাকে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরল। লিপস্টিকওয়ালা ঠোঁটটা তার ঠোঁটে দিয়ে আলতো করে চেপে ধরল। সোয়ার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শাড়িটা টান দিয়ে খুলে কোমরে মুখ লাগিয়ে সোজা বুকের ভিতর নিয়ে নিল। জোর করে ধরে আবার ঠোঁট কামড়ে ধরে, বারবার কামড়াতেই থাকলো। সোয়া তামিমকে ছাড়াতে না পেরে ওভাবেই চুপ করে চোখের পানি ফেলাতে লাগলো। তামিম সোয়াকে তার বুকের ওপর শক্ত করে ধরে সোয়ার উপর অত্যাচার শুরু করে দিল, যেটা সোয়া চুপ করে সহ্য করে নিচ্ছিল। সে তৈরি স্বামীকে আনন্দ দেবার জন্য। অনেকক্ষণ পর তামিম সোয়ার উপর থেকে পড়ে গেল। শুধু ঘুমানোর আগে বলতে লাগলো, ছোঁয়া শুধু আমার, ছোঁয়া শুধু আমার, কেউ ছোঁয়াকে নিতে পারবে না। ঘুমিয়ে পড়লে সোয়া তামিমকে বালিশের উপর মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়। সোয়া কোনো রকমে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, তার ইচ্ছে করে পালিয়ে যেতে, কিন্তু বুঝতে পারে না কেন যেন এখান থেকে যেতেও পারে না। তামিমকে তার পছন্দ না হলেও স্বামী হিসেবে ছাড়তেও পারে না। সকালবেলা তামিম ঘুম থেকে উঠে দেখে পাশে ছোঁয়া নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, বাইরে গিয়ে দেখে সোয়া রান্নাঘরে। তামিম রুমে এসে বসতেই সোয়া তামিমের জন্য 1 কাপ কফি নিয়ে হাজির হলো। কফিটা রেখে চলে যাবার সময় তামিম সোয়ার হাতটা চেপে ধরল। সোয়া তার দিকে তাকাতেই, ছোঁয়া রাতের ব্যবহারের জন্য দুঃখিত, নেশা করার ফলে হুঁশ ছিল না। ঠিক আছে, সব স্বামীরাই তো তার বউকে আদর করবে, এটাই তাদের হক। এটা বলে সোয়া চলে গেল। তবে তামিম বুঝতে পারল না যে আজ এত আদর কেন। তাই তাড়াতাড়ি করে সে তার সিক্রেট রুমে চলে যায়। সকালে খাবার রেডি, সবাই একসাথে খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সোয়ার হাতে খাবারের প্লেট, আর সেটা তাদের রুমের দিকেই আসছে। আজ সোয়া নিজের হাতে রান্না করে তামিমের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানতেই পারল না এটার আসল কাহিনীটা কি। সোয়া খাবার নিয়ে রুমে গিয়ে তামিমকে ডাকতে থাকলো। কিছুক্ষণ পর তামিম রুমে এলো। এই যে, কোথায় গিয়েছিলেন? কিছু না, এই একটু ছাদে গিয়েছিলাম। এই নিন আপনার খাবার। কিন্তু আমি তো নিজে সবার সাথে নাস্তা করি। আজকে না হয় একসাথে আমরা এখানেই নাস্তা করি। এটা বলে সোয়া নরম সুরে তামিমের সাথে কথা বলতে লাগলো। তামিমের কাছে গিয়ে হাসি মুখে তার হাত ধরে নিয়ে খাবারের সামনে বসে পড়ল, কিন্তু তামিম কোনো চিন্তা করতে দেখা যাচ্ছে না। সোয়া খাবার প্লেটটা তামিমের সামনে এগিয়ে দিল আর খাওয়ার জন্য অনুরোধ করলো। তামিম প্লেটটা এগিয়ে নিল। সোয়াকে দেখে মনে হচ্ছিল যে যেন কিসের অপেক্ষা করছিল সে। দেখে মনে হচ্ছিল তার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছে। খাবারটা আজকে সোয়া নিজে রান্না করে এনেছে। সোয়া তামিমকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করছে, আর তামিম খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে,
কিন্তু একবারও ভাবলো না যে কেন আজ সোয়া নিজে খাবার রান্না করলো, কেন আজ সোয়ার রাতের অত্যাচারের কথা ভুলে গিয়ে তার প্রতি এত নরম হয়ে আসে, কেন আজ সে এত খুশি মেজাজে আছে। তাহলে কি সোয়া আজ খাবারের সাথে তামিম খাবারটা গিলেই? ছোঁয়া খাবারটা অনেক মজার হয়েছে। নিজের হাতে বানিয়েছি। শোনো ছোঁয়া, ধরো এখন থেকে আমাদের সম্পর্ক শেষ, তাহলে তখন কি করবে? এসব কি বলছো? এটা কখনোই হবে না। ছোঁয়া, আমি না থাকলে তুমি তোমার খেয়াল রাখবে ঠিক মতো, আর কারো কথায় কোথাও যাবে না। এমন কথা বলছো কেন? আজকে একটু বলতে দাও না, যদি আর নাই বলতে পারি। এই যে আমার পরি, আমি যদি না থাকি তাহলে তুমি তোমার সেই প্রেমিককে বিয়ে করে নিও। কি হলো তোমার? জানো, তোমাকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না, তাই ভাবছি তোমাকে আর কষ্ট দিব না। আমাদের যেদিন একজন থাকবে না, তখন তার বেদনায় কখনোই কেউ কাঁদবে না। তোমার চোখে জল কেন? আজ তোমার হাতে প্রথমবার খেলাম, তাই চোখে জল চলে এসেছে। ছোঁয়া, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দেবে? সোয়া আর কিছু বলতে পারলো না। মাথা নিচু করে বিছানায় বসে তামিমকে তার কোলের মাথা রেখে শুয়ে দিল। ছোঁয়া, হাতটা একটু ধরবে? ঠিক আছে, ধরেছি। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানো? কারণ আজ আমার ভালোবাসার সেরা উপহারটা নিজের প্রিয়জনের থেকে পেয়েছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কি উপহার? কালকেই পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। হ্যাঁ, না চাইলেও তো ঘুমাতে হবে, কিন্তু তোমাকে ছেড়ে ঘুমাতে মন চাইছে না, তাই তোমার কোলেই না হয় শেষ ঘুমটা পেয়ে নেই। আর হ্যাঁ শোনো, কালকে তোমাকে আরও কিছু দিব, কিন্তু সেটা বলবো না। যেটা পেয়ে তুমি খুব খুশি হবে হয়তো, কারণ আমার ভালোবাসাটা তো তোমার ভিতর নেই। তামিম আরও কিছু বলতে গিয়েও বলতে পারলো না, শুধু চোখের জল ফেলছিল। তার নিজের ভালোবাসার কাছে হেরে যাওয়াটা দেখছিল। ধীরে ধীরে তামিম সোয়ার কোলে ঘুমিয়ে পড়ে। সোয়ার ব্যবহারটা কেমন যেন পাল্টে যেতে থাকলো। নিজের ভুলটা পুরোপুরি বুঝে নিয়েছে, কিন্তু তার আর কিছুই করার নেই। যদি এখন তামিমকে বাঁচাতে যায়, তাহলে তামিম বেঁচে গেলে তাকে হয়তো তামিম মেরে দিবে। এই ভয়ে সে মুখ বুজে রইল। চুপিসারে তামিমকে বিছানায় রেখে অভিকে ফোনে সব বলে দিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। তামিম নীরবে ঘুমিয়েই যাচ্ছে। রাত পেরিয়ে মাঝরাত হয়ে গিয়েছে। ধীরে ধীরে তামিমের মুখ দিয়ে লালা বের হতে শুরু হলো, আর তামিমের ছটফট করাটা বেড়ে গেল। তবুও বুঝেও চুপ করে বিছানায় পড়ে থাকলো। কিন্তু সোয়া যাবার সময় দরজা ভুল করে খুলে রেখেই চলে যায়। আর বাড়ির কাজের লোকটা হঠাৎ দেখে কি যেন মনে করে রুমের দিকেই এগোতে থাকে। রুমে পাশে এসে বাবু বলে ডাক দেবার মুহূর্তে এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। সারা বাড়ির সবাই জেগে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স তামিমকে নিয়ে হাসপাতালে রওনা হয়, আর চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ওদিকে সোহা তার বাড়িতে গিয়ে আর এগোতে পারছিল না, তার পা যেন আর যেতেই চাইছিল না। বিছানায় বসে আয়নার সামনে বসে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার মনটা কেমন যেন হাহাকার করছিল, কেমন যেন তার তামিমের প্রতি খুব মায়া হতে লাগলো। হাসপাতালে তামিমকে তাড়াতাড়ি নিয়ে অপারেশন রুমে ঢুকিয়ে দেয় ডাক্তাররা। ওই মুহূর্তে কিছু বলতে পারছিল না। পুরো শহর এই খবর শুনে অবাক হয়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ওদিকে চৌধুরী বাড়ি থেকে সোয়ার কাছে ফোন আসতে লাগলো। সোয়া ফোন ধরে এমনভাবে বলতে লাগলো যেন সে এটা প্রথম শুনছে। অভিনয় করে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে গিয়ে তামিমের মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। পরে সবাই সোয়াকে বাড়িতে পাঠিয়ে দিল রাতে। অন্যদিকে অভির সাথে পরের দিন পালানোর ঠিক করে নিয়েছে। সোয়া বাড়িতে এসে তাদের রুমে গেল। সে মনে মনে তামিমকে বলল, আমাকে মাফ করে দিও তামিম। তারপর সব কিছু গুছিয়ে নিতে লাগলো। তার প্ল্যান সকাল হলেই পালানো। খুঁজতে খুঁজতে হঠাৎ পায়ে যেন কিছু একটা বাঁধলো। তাই সে তাকিয়ে দেখে বিছানার তলে একটা বাক্স। সোয়ার মনে পড়ল এটা সেই বাক্স যেটা সে ছাদ থেকে তামিমকে রাখতে দেখেছিল। সে বাক্সটা বের করে দেখে পুরাতন হয়ে গিয়েছে সেটা। সোয়া ধীরে ধীরে বাক্সটায় হাত দিল। টপ করে খুলতেই অবাক হয়ে যায়। সেটার ভিতর আর কিছু না, শুধু ছোঁয়ার বিভিন্ন জিনিসপত্র।
যেটা তামিম খুব যত্নে রেখে দিয়েছিল। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে সোয়ার টনক নড়ল। কি যেন ভেবে তাড়াতাড়ি তামিমের সিক্রেট রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে দেখে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, যেটাতে সোয়ার ছবিতে ভর্তি। শুধু কিছু ইলেকট্রনিক্স জিনিস রয়েছে। সোয়া গিয়ে তামিমের কম্পিউটারটা অন করলো, তাকিয়ে দেখে কয়েকটা ফাইল এখনও সামনে রয়েছে। একটা ফাইলের চাপ দিতেই তাকিয়ে দেখে এই বাড়ির সবগুলো রুমের দৃশ্য মনিটরে পর্দায় চলে এসেছে। তাদের নিজের রুমের দৃশ্যও চলে এসেছে, আর সব কিছু উজ্জ্বল দেখাচ্ছে। সোয়া এটা দেখে কিছুটা পিছিয়ে গেল। তার মানে তামিম তাকে সবসময় ফলো করে, কিন্তু ক্যামেরাটা কোথায় লাগানো? তাড়াতাড়ি গিয়ে রুমের সব জায়গায় খুঁজলো, কিন্তু ক্যামেরা পেল না। হঠাৎ তার রুমের বাল্বের দিকে নজর গেল। তাড়াতাড়ি করে বাল্ব খুলেই দেখে বাল্বের সাথে সিসি ক্যামেরা ফিট করা। তার মানে যখন সে রান্নাঘরে বিষ মেশাতো তখন সেটা তামিম দেখতো, যার কারণে সে বাহানা ধরে খেত না। এটা ভেবে সোয়ার শরীর শিউরে ওঠে। আবার গিয়ে মনিটরে আরেকটা ফাইল ওপেন করতেই দেখে কিছু রেকর্ড রয়েছে। একটা চালু করতেই কণ্ঠটা তার খুব চেনা চেনা লাগলো। হঠাৎ সে চুপ হয়ে গেল, কারণ কণ্ঠটা তারই ছিল। আর তার অভির সাথে যত কথা হয়েছিল সবই তামিমের কাছে রয়েছে। ধীরে ধীরে সব কিছু দেখে নেয়, এমনকি তামিম কিভাবে রাতে ছটফট করেছিল, কাটিয়েছিল সেটার ভিডিও দেখলো। সব কিছু দেখে বিছানায় বসে পড়ে। তার শরীর ঘেমে ভিজে গিয়েছে। সে কি করবে বুঝতে পারছিল না। তামিম তার এত কিছু জেনেও কেন তাকে ছেড়ে যায়নি, কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করত। সোয়া কেমন যেন বাক্যহীন হয়ে গিয়েছিল। তার মানে তামিম কাল জেনে শুনে খাবারটা খেয়েছিল। সে এখন বুঝতে পারছিল কেন তামিম তার উপর মাঝে মধ্যে অত্যাচার করত। সে যেদিন অভির সাথে প্রেমালাপ করত সেদিন তামিম সেটা সহ্য করতে পারত না, তাই নেশা করে সোয়ার উপর তার প্রতিশোধ নিত। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসি কথাটা বলেই ঘুমাতো। সোয়ার তখন তামিমের সাথে বেড়ানো, রাগারাগি, হাত ধরে হাঁটা আর একসাথে গল্প করাটা খুব মনে পড়েছিল। যে ছেলে বিষ খাওয়ার আগেও এমনভাবে ভালোবাসতে পারে তাকে তার কষ্ট দেওয়ার ঠিক হয়নি। সোয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কেন পড়ছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে উকিলবাবু ফোন। সোয়া ফোন কানে নিয়ে চুপ করে রইল। ছোয়া, তুমি দুপুরে চলে এসো। তোমার ডিভোর্স পেপার রেডি। তামিম নিজেই এটা করেছে, তাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তবে শোনো, আমার মনে হয় তোমার এটা করা উচিত না। তামিমকে হাসি মুখে দেখলেও ওর চোখে আমি ঠিকই জল দেখেছিলাম। হাত থেকে ফোনটা পড়ে গেল সোয়ার। নিজেকে আর সোয়ার অপরাধী মনে হয়েছিল। এই সেই মেয়ে যে কিনা এইভাবে এড়িয়ে চলেছে তামিমকে ছেড়ে। এই সেই মেয়ে যে বিবাহিত হয়ে তার স্বামীকে ধোঁকা দিয়েছে। এই কি সেই মেয়ে যার ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে সোয়া হাড়ে হাড়ে বুঝতে পারছিল তামিমকে হারানোর বেদনা। ধর, এই মেয়ে হচ্ছে 1 নম্বর প্রতারক, তাই বেশি ইমোশনাল হব না, কষ্ট হতে পারে। সোয়ার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মাথাটা ঘুরছিল। ইচ্ছে করছিল তামিমকে গিয়ে আপন করে নেই, কিন্তু সে হয়তো জানে না তার জীবনে কি লেখা আছে। ডাক্তার অপারেশন রুম থেকে মুখ নিচু করে বের হলো। সবাই ডাক্তারের এমন কারণ দেখে ডাক্তারকে ঘিরে ধরলো, আর যেটা শুনলো সেটার জন্য তারা একদম প্রস্তুত ছিল না। ডাক্তারের কথাটা ছিল, তামিমকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তার মাথায় বড় একটা আঘাতের আর বিষের মিশ্রণের পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হয়তো পাগলও হয়ে যেতে পারে। সোয়াভাবে হাসপাতালের দিকে দৌড় দিল, কিন্তু এখন আর দৌড়ে কি লাভ? যা হবার তা তো হয়েই গিয়েছে। যেতে যেতে সোয়ার পা কেটে গেল, কিন্তু তবুও
সোয়া থামলো না। হাসপাতালে গিয়ে তার হার্টবিটটা বেড়ে গেল। অতিরিক্ত দৌড়ানোর কারণে এভাবে হাসপাতালে পড়ে গেল। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে নিয়ে গেল 2 মাস পর। এই এই কোথায় যাও? এদিকে এসো বলছি। না না, আমি খাবো না, আমি এখন খেলবো। আগে খেয়ে নাও, তারপর খেলবো। সোয়া হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তামিম লাফাতে লাফাতে এসে সোয়ার পাশে বসলো। হ্যাঁ, ডাক্তারের কথাটা ঠিক ছিল। আজ তামিম পাগল হয়ে গিয়েছে। তবে একটা জিনিস এখনো ভুলতে পারেনি, আর সেটা হলো সোয়াকে। এখনও সে সোয়াকে ছাড়া খাবে না, ঘুমাবে না, সবসময় তার সাথেই থাকবে। খাবার শেষে তামিম সোয়ার কোলে মাথা রেখে পুতুল নাড়ছিল, আর সোয়ার চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলছিল। সে আজ তামিমের কাছে হেরে গিয়েছে, তবে সে ভালোবাসাটা কি সেটা বুঝে নিয়েছে। সে তামিমকে আর হারাতে চায় না। বিকেলবেলায় ঠিক আগের মতোই সোয়া কোলে মাথা রেখে পাগলামি করতেছে তামিম, আর সোয়া তার মাথাটা নেড়ে দিচ্ছে আর চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ফেলছে। সেদিন আর আজকের পার্থক্যটা হলো ভালোবাসা। সোয়া তামিমের বুকে মাথা রেখে বলল, কখনো তোমায় আর ছেড়ে যাব না।